একসময় সেখানে একটি মা শূকর এবং তার ৩টি পিলেট ছিল। ৩ ভাই একই উচ্চতা, গোল, গোলাপি একই মজার লেজ সহ। সমস্ত গ্রীষ্মে শূকরগুলি সবুজ ঘাসে খেলেন, রোদে পোড়ায়, পদে ফোড়ায়। তবে তখন শরৎ এসেছে। একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন। ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে। মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন, এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি। এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে। ছোট ভাই খড়ের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মাঝ ভাইটি ভেবেছিল শীতে খড়ের ঘরে খুব ঠান্ডা লাগবে। সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে। সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল। তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি। এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত। তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কী ধরনের বাড়ি তৈরি করেছিল। বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন। তিনি পাথর প্রয়োগ করেছেন, মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য, টেকসই বাড়ি তৈরি করেছেন। ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল। তিনি কী ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল। বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন। ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগলো। তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটি লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল। বড় ভাই চুপ করে থাকতে বলল, কারণ নেকড়ে শুনতে পেল। ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ, আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন। পথে তারা গান গেয়ে নাচতে লাগলো, এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল। অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল। ভাইয়েরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন। এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল। তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন। তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ। ভাইয়েরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে। নেকড়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত। সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে। শূকরগুলি হঠাৎ তাদের হুঁশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায়। ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল। ছোট ভাই দৌড়ে তার খাজ কুঁড়েঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারল। নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন। ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারল না। তখন নেকড়ে ফুঁকতে শুরু করল। হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া কুঁড়েঘরটি থেকে উড়ে গেল। নেকড়ে একটি গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার ফুঁসে উঠল এবং সেই ছাঁচের ঘরটির সমস্ত দিকেই উড়ে গেল। নেকড়ে খুশি হল, দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু শূকরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল। সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে। ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে। নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করল। বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা। নেকড়েটি দ্বিতীয়, তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল, তবে বাড়িটি তখনও দাঁড়িয়ে ছিল। নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল। ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল। ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ভয়াবহতায় শূকরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায়। নেকড়ে তাদের পিছনে ছুটল। তিনি নিশ্চিত যে এবার শূকরগুলি তার কাছ থেকে পালাবে না। শূকরগুলি দ্রুত, এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায়। আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না, যা তাকে আপেল দিয়ে কভার্ড এঁকে রেখেছে। একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করল। নগ্নের কপালে একটা বড় গোঁফ লাফিয়ে উঠল। এই সময়ে ছোট এবং মধ্য ভাইয়েরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ট করতে সক্ষম হয়েছিল। নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল, বড় হয়ে দরজা খোলার দাবি করল। ছোট ভাইয়েরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছু
কিছুই বলতে পারল না, এবং বড় ভাই জানতো যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই। তারপরে নেকড়ে আরও বাতাসে চুষতে শুরু করল, সাথে সাথেই উড়ে গেল। তবে যতই এটি উড়ে গেল, একটি পাথরও সরল না। এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি। সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগল। শূকরগুলি একটি গন্ডগোল শুনেছিল। বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল। তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন। এতে জল ফুটছে এবং আইডি আকনা ছিঁড়ে ফেলেছে। নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল, চোখ কপালে চওড়া। কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে, এবং তিনটি ছোট শূকর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল। সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল। সুখ এবং আনন্দে পূর্ণ রাজ্যে রাজা এবং রানী বাস করতেন। তারা একটি মাত্র স্বপ্ন দেখেছিল, একটি সন্তান জন্মদানের জন্য। যখন তারা ইতিমধ্যে সমস্ত আশা হারিয়েছিল, তাদের কন্যার জন্ম হয়েছিল। তিনি খুব মিষ্টি এবং সুন্দর ছিল। এই উপলক্ষে একটি দুর্দান্ত উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক অতিথিকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল, যাদের মধ্যে ভালো জাদু ছিল। তাদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল। তবে রাজা এবং রানী একটি বড় ভুল করেছিলেন। তারা অন্য জাদুবিদ্যাকে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল। তিনি বহু বছর ধরে তার টাওয়ারটি ছেড়ে যাননি, এবং সকলেই ভেবেছিল যে তিনি অনেক আগে মারা গিয়েছিলেন। রাজকন্যাকে উপহার দেওয়ার সময় এলো। পরীরা তাকে উদারতার সাথে সৌন্দর্যে, সদয় হৃদয়, বুদ্ধি, একটি সুন্দর বেশ, নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবার ক্ষমতা দিয়ে পুরস্কৃত করেছিল। যখন শেষ জাদুবিদ্যার পালা এলো, তখন একটি দুষ্ট পরী অপ্রত্যাশিতভাবে হোলের ভিতরে এন্টার ঢুকেছিল, যাকে তারা ছুটিতে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে কাটলারিগুলি তার জন্য আনা হয়েছিল, তবে তিনি অনুভব করেছিলেন যে তার যতটা সম্মান করা উচিত ছিল তেমন সম্মানের সাথে তার গ্রহণ করা হয়নি। গবলেট এবং প্লেটটি তার থেকে দূরে সরিয়ে তিনি একটি মন্ত্রকে বিভ্রান্ত করলেন। জাদুবিদ্যার ইচ্ছা ছিল যে তার 16তম জন্মদিনের দিন রাজকন্যা একটি চাকু দিয়ে তার হাতটি চুমুক দিয়েছিল এবং এ থেকে সে মারা যায়। দুষ্ট জাদুবিদ্যার ইচ্ছায় রানী কাঁদতে কাঁদলেন, আর রাজা ডাইনি ধরার নির্দেশ দিলেন। তবে তিনি ইতিমধ্যে অশুভ হাসিতে অদৃশ্য হয়ে গেলেন। ভাগ্যক্রমে পরীদের শেষেরটি এখনো রাজকন্যাকে তার ইচ্ছা জানানোর সময় পায়নি। তিনি বানানটি পূর্বাবস্থায় ফেরাতে পারেননি, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়েটি মারা যাবে না, তবে কেবল প্রেমের চুম্বনে জাগ্রত না হওয়া পর্যন্ত গভীর ঘুমিয়ে থাকবে। রাজা তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত স্পিন্ডল ধ্বংস করার নির্দেশ দিলেন, এবং তারপরে রাজকন্যার 16তম জন্মদিনের দিনটি এসেছিল, সেই দিনটি যে দুষ্ট পরী বলেছিল। রাজকন্যা বড় হয়ে ওঠে একটি সুন্দর ও দয়ালু মেয়ে হয়ে। রাজা তার উপর নজর রাখার জন্য তিনটি জাদুবিদ্যাকে আদেশ করলেন। পরীরা তাকে চোখের আপেলের মতো পাহারা দেয়। এই দিনে রাজা এবং রানী একটি ভয়ঙ্কর ঘটনা রোধ করার জন্য মেয়েটিকে একটি ঘরে তালাবদ্ধ করেছিলেন, কিন্তু রাজকন্যা লক আপ করতে চায়নি। হঠাৎ তার ঘরের দেয়ালে একটি দরজা উপস্থিত হল, যা মেয়েটি কখনো দেখেনি। তিনি দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেলেন, কৌতূহল নিয়ে জ্বলছে, এবং তার জন্য কি অপেক্ষা করছে তা না জেনে মেয়েটি তার মধ্যে উঠল। দরজাটি একটি অন্ধকার ঘরে নিয়ে গেল, যেখানে এক মহিলা তার সাথে রাজকন্যার কাছে ফিরেছিল। সে ঘুরছিল। মেয়েটি জীবনে কখনো কোনো টাকু দেখেনি। সে কৌতূহলী হয়ে উঠল। রাজকন্যা টাকুতে গিয়ে স্পর্শ করে, আঙুলটি চুমুক দিয়ে গভীর ঘুমের মধ্যে পড়ে যায়, এবং সেই মহিলাটি একটি দুষ্ট পরী হিসাবে পরিণত হয়েছিল, যিনি খুব খুশি ছিলেন যে তার বানানটি সত্য হয়েছিল। এখন সবাই রাজকুমারী স্লিপিং বিউটি বলে। দুর্ভাগ্য সম্পর্কে জানার পরে দয়ালু জাদুকরী মেয়েটি জাগ্রত না হওয়া পর্যন্ত রাজা এবং রানী এবং সমস্ত রাজ্যকে ঘুমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। শীঘ্রই দুর্গের চারপাশে এমন দুর্গন্ধযুক্ত গাছ এবং কাঁটাযুক্ত ঝোপগুলি দুর্গের আশেপাশে বৃদ্ধি পেয়েছিল যে কেউ এইরকম ঝাঁকুনির মধ্যে দিয়ে যেতে পারে না। 100 বছর পরে অন্য রাজ্যের এক সুদর্শন রাজপুত্র শিকার করতে গিয়েছিলেন। পরিত্যক্ত দুর্গের টাওয়ারগুলি দূর থেকে দেখে তার বাবা মা তাকে যে ঘুমন্ত সৌন্দর্য সম্পর্কে পুরানো গল্পটি মনে করেছিলেন তা মনে পড়ল, এবং রাজকুমার ভিতরে ঢোকার সিদ্ধান্ত নিলেন। তিনি গাছ ও কাটা ঝোপের দুর্ভেদ্য ঘন ঝোপের মাধ্যমে তার উপায় করতে লড়াই করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত রাজপুত্র পরিত্যক্ত দুর্গের দরজাগুলির কাছে গেলেন। তিনি পুরো দুর্গে ঘুরে দেখলেন এবং সিংহাসনের ঘরে উঠলেন। সেখানে রাজপুত্র দেখলেন রাজা ও রানীকে ঘুমিয়ে আছে। তারপরে একটি ঘরের মধ্যে তিনি স্লিপিং বিউটি লক্ষ্য করলেন। তিনি ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘুমাচ্ছিলেন।
রাজকুমার বিছানায় গিয়ে সুন্দর রাজকন্যার দিকে চেয়েছিল এবং অনুভব করেছিল যে তার মন ভরে গেছে। তিনি নিজেকে সংযত করতে পারেননি এবং স্লিপিং বিউটিতে চুমু খেলেন, এবং এই মুহূর্তে সে চোখ খুলল এবং একটি সুদর্শন রাজপুত্রকে দেখতে পেল। রাজা ও রানীও জেগে উঠলেন, পুরো রাজত্বের মতোই তারা আনন্দিত হয়েছিল, এবং কনে এবং বরের সম্মানে বিশ্বের সবচেয়ে সুন্দর বিবাহিতটি ঠিক সেখানেই সাজানো হয়েছিল। তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে।